হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটু অপেক্ষা করবেন, আমি আসলে লাইনটা দিয়ে দিচ্ছি। আজকে আমাদের মানে একদম শেষ ক্লাস আর কি। আহ, তারপর হচ্ছে রিটেনের 4টা ক্লাস আরও নিয়ে মানে হচ্ছে করে দিব, মানে প্রি পর্যন্ত আর কোনো কিছু লাগছে না আপনার। ঠিক আছে? তো আর এর মধ্যে দেখি আমি একটা সাজেশন আপনাদেরকে, সাজেশন বলতে গেলে কি আসলে সাজেশন তো মেনলি দেওয়া যায় না, মানে হচ্ছে আপনার ওই টপিকগুলো মূলত একটু শেয়ার করা যায়, যে টপিকগুলো প্রতিবারই হট টপিক হিসেবে থাকে। ঠিক আছে, সেই টপিকগুলো আপনার হচ্ছে একটু হয়তো আইডিয়াগুলো একটু আপনাদের সাথে বিগত সময়ে যে প্রশ্নগুলো হয়েছে হয়তো প্রত্যক্ষ করা যেতে পারে আর কি, করার চেষ্টা করব প্রতিবার যেমনটা হয়। ঠিক আছে, তো যাই হোক, একটু অপেক্ষা করবেন, আমি একটু ঠিক করে সাথে সাথে ক্লাসটা শুরু করব। ক্লাসটা আরও আগে নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, যার কারণে আগেই নেওয়া যায়। কাল শুক্রবার আমরা ফাইনাল ক্লোজ করে দিব আর কি, আর এরপর কিছু ফাইনাল এক্সাম আপনাদের মানে শেষ করে দেব। আর 1 মিনিট সময় নেবে, এর মধ্যে আমি একটু ইয়াট করে নিচ্ছি আর কি। গিয়েছে ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগামীকাল থেকে, ঠিক আছে, ক্লোজিং হয়তো আর 5টা ক্লাস যুক্ত হবে, মানে সব মিলিয়ে 108টা বা 9টা এরকম, বা 10টা সর্বোচ্চ এরকম ক্লাস হবে। তবে সামনে প্রিলি পরীক্ষা, তো প্রিলি পরীক্ষার জন্য আগামীকালই হচ্ছে সমাপ্তি ক্লাস, এরপর রিটেনের 2-3টা ক্লাস হবে। ঠিক আছে, শাখাওয়াত তুমি রাজশাহীতে থাকো না? ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো
আমরা আজকে যে জায়গাটা থেকে আসলে মূলত আমাদের ইয়ারটা শুরু করব সেটা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে তো? সেটা আজকের টপিকের নামটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস, ঠিক আছে? তো হ্যাঁ, আমার মনে আছে শেখর, তবে তোমার আরও পড়াশোনা করা উচিত ভাই। আচ্ছা, আর একটু পড়াশোনা করতে হবে। তুমি একটু অস্থির মনোভাব নিয়ে আসলে হবে না, তোমাকে আর একটু ধীরে স্থির হতে হবে। এটা তোমার ভালোর জন্য বলেছি, আবার নেগেটিভলি নিও না, ঠিক আছে? সোজাটা সরাসরি বলে দিলাম আর কি। আচ্ছা, নেটওয়ার্কিং ডিভাইস, এটা হচ্ছে আমাদের এখন টপিকের নাম। এই টপিকের আদলে আমরা প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার এনআইসি। এনআইসি একটা নেটওয়ার্কিং ডিভাইস, এটার ফুল ফর্মটা বলি আগে, ঠিক আছে? এটা হচ্ছে, এনতে হচ্ছে নেটওয়ার্কিং, আইতে হচ্ছে ইন্টারফেস। নেটওয়ার্কিং, হ্যাঁ, ইন্টারফেস কার্ড, নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড। আচ্ছা, কি কাজ বা কি করে, ঠিক আছে? আসলে এই কার্ডটা এমন একটা কার্ড, ঠিক আছে? এটা যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো একটা কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারবেন না, পসিবল না। অর্থাৎ আপনি যদি কোনো একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান, কারণ আপনার তো ইন্টারনেট কানেকশন দরকার, ঠিক আছে? বা আপনি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সমিশন করবেন, এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তো ইন্টারনেট কানেকশন এর অধিভুক্ত হওয়ার অর্থ হচ্ছে আমরা একটা নেটওয়ার্কের অধীনে চলে যাওয়া। সে একটা নেটওয়ার্কের অধীনে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পারমিশনটা আমরা পাবো যার মাধ্যমে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড, ঠিক আছে? এটা আপনার হচ্ছে, আমরা যদি একটু দেখি যে এই নেটওয়ার্কিং ইন্টারফেস যে কার্ডটা, ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা একটা কথা বলতে পারি যে কম্পিউটারকে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে এটি ব্যবহৃত হয়। কম্পিউটারকে কোনো একটা যুক্ত করতে এটাকে ব্যবহৃত হয়, এবং এটা দেখবেন যে কম্পিউটারের যে পেছনে, হ্যাঁ, মাদারবোর্ডে যে পোর্টগুলো থাকে, সেই পোর্টগুলোর মধ্যে একটা অপশন, সেটা হচ্ছে কি আপনার, এটাকে আমরা অনেক সময় এনআইসি কার্ড বা এই জিনিসটাকে আমরা ল্যান কার্ডও বলে থাকি, ঠিক আছে? ল্যান কার্ড, এই ল্যান বলতে বোঝানো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের অধিভুক্ত যে জিনিসটা ছিল, একটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে কি ওয়াইফাই, ঠিক কি না? কি ছিল? ওয়াইফাই। তো সেই ওয়াইফাইয়ের মধ্যে আমরা দেখেছিলাম টুইস্টেড পেয়ার কেবল, ঠিক কি না, ব্যবহৃত হতো। টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে, রং বেরঙের যে ছিল, যেটা আপনার হচ্ছে RJ45 কানেক্টর এর মাধ্যমে সংযুক্ত করা হতো, ঠিক কিনা?
আচ্ছা, তো আমরা ধরেন ওয়াইফাইয়ের কথা বলছি এই কারণে, কারণ ধরেন আমাদের মূল যে কেবলটা, হ্যাঁ, পেয়ার টুইস্টেড পেয়ার কেবল, যেটা দুইটা ধরনের ছিল, একটা হচ্ছে ক্যাট 6, একটা হচ্ছে ক্যাটাগরি 5, আর একটা হচ্ছে ক্যাটাগরি 6-এর অধিভুক্ত। তো সেই তার দিয়ে ধরেন একটা রাউটারের সাথে সংযুক্ত করে ওইখান থেকে আবার আরেকটা টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে দিলাম। তো তখন এই যে ওয়াইফাইয়ের অধীনে বা এই লোকাল এরিয়া নেটওয়ার্কের অধীনে কিন্তু আমরা যুক্ত হয়ে গেলাম। তাহলে যেটা বলছি যে ল্যান্ড কার্ড থাকতে হবে বা এনআইসি মানে নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড, এটার মাধ্যমে আমাদের যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটা কোনো না কোনো একটা নেটওয়ার্কের অধিভুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে ল্যান্ড কার্ড, এই ল্যান্ড কার্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে প্রত্যেকটা ল্যান্ড কার্ড কিন্তু ইউনিক। হ্যাঁ, ল্যান্ড কার্ড, প্রত্যেকটা ল্যান্ড কার্ড ইউনিক। কেন ইউনিক কেন? ঠিক আছে, এই ইউনিক হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে এখানে 48 বিটের একটা অদ্বিতীয় কোড নাম্বার থাকে বা ক্রমিক নাম্বার থাকে। ঠিক আছে, 48 বিটের একটা অদ্বিতীয় বলছি এই কারণে যে এই নাম্বারটা আর কারো হবে না, শুধু একটা একক ডিভাইসের অদ্বিতীয় ক্রমিক নাম্বার থাকে। ক্রমিক নাম্বার থাকে। তাহলে প্রত্যেকটা আপনার হচ্ছে ল্যান্ড কার্ডের, এনআইসি কার্ডের একটা অদ্বিতীয় ক্রমিক নাম্বারের মাধ্যমে এটাকে ইউনিক করা হচ্ছে, যেটাকে আসলে আমরা মূলত বলতে পারি যে এই জিনিসটাকে বলা হয় তার ম্যাক অ্যাড্রেস। কি বলা হয়? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস। আর এই যে ম্যাক, এই ম্যাকের ফুল ফর্মটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই ম্যাক অ্যাড্রেস আপনার তৈরি করা হয় হচ্ছে 48 বিট দিয়ে, আর এখানে ব্যবহৃত হয় মূলত হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আচ্ছা, তো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে এটাকে আমরা বলি অ্যালফা নিউমেরিক, কারণ অ্যালফাবেটও আছে। অ্যালফা নিউমেরিক, ঠিক আছে, অ্যালফা নিউমেরিক। তো হেক্সাডেসিমেলের একটা ডিজিট, অর্থাৎ একটা হেক্সাডেসিমেলের ডিজিট, এটা হচ্ছে 4টা বাইনারি ডিজিটের সমান। একটা হেক্সাডেসিমেলের ডিজিট 4টা বাইনারির, কি দেখা যাচ্ছে নাকি? একটা মিনিট একটু দেখে নিই যে ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সব দেখে মুছে গেল আবার। হ্যাঁ, না দেখা যাচ্ছে। তো আপনার এই যে জিনিসটা আসলে যে একটা হেক্সাডেসিমেল এর ডিজিট সমান 4টা বাইনারি ডিজিট, মূলত ম্যাক অ্যাড্রেস, এই যে অদ্বিতীয় যে 48 বিটের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আসলে তৈরি করা হয় অনেকটা এরকম ভাবে যে আমরা যদি দেখি তাহলে 6টা মানে সব মিলিয়ে 8টা সেকশন থাকে আর কি। এখানে সব মিলিয়ে কয়টা সেকশন থাকে? 8টা। যেমন এইভাবে লেখা থাকে XX, ঠিক আছে। তো আমরা যদি এটাকে একটু করতে চাই, আচ্ছা, তো কয়টা হয়েছে? 1 2 3 4, হ্যাঁ, তাহলে আরো 2টা যাবে। 1 2 3 4 5 6। আচ্ছা, একটা ম্যাক অ্যাড্রেস আমি তৈরি করে দেখাচ্ছি, তারপর অ্যাড্রেসের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদেরকে একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, তো একটা অ্যাড্রেস মনে করেন যে আমি নিচ্ছি, যেমন হচ্ছে 001A,
001A C2, ঠিক আছে, 7B0047, 7B0047, ঠিক আছে। এই যে দেখেন আমি একটা অ্যাড্রেস আর কি লিখেছি, এটা একটা ইউনিক একটা অ্যাড্রেস। তো এইটা যেহেতু হেক্সাডেসিমেলের অংশ, তো হেক্সাডেসিমেলের একটা ডিজিট মানে হচ্ছে কি বাইনারির 4টা ডিজিটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে 4টা সব মিলে কয়টা হলো? 8টা। তার মানে হেক্সাডেসিমেলের 2টা ডিজিট এখানে হচ্ছে 8 বিট। কয় বিট? 8 বিট। তাহলে এখানে 8 বিট আছে কয়টা? 8 বিট 1 2 3 4 5 6, 6টা কত? 48। এই হয়ে গেল 48 বিট। 48 বিট দিয়ে একটা ম্যাক অ্যাড্রেস তৈরি করা হলো। আসলে একটা বিষয় আমি আপনাকে বলি, যে আমি এই যে অ্যাড্রেসের কথা বলছি, ঠিক আছে, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের বেলায় আমরা দেখব 2 ধরনের অ্যাড্রেসের কথা আমাদের চলে আসবে। একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর একটা হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আসলে বিষয়টা কি, যেমন নর্মাল একটা বিষয়ের কথা বলি, আমরা যখন কি করি, মনে করেন যে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করব। তো ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করার সময় আমরা কি করি, যে আমাদের যে এই যে ডিভাইসটা, এই ডিভাইসের ভিতরে গিয়ে মনে করেন ব্রাউজারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি একটা রিকোয়েস্ট মনে করেন যে দিলাম। রিকোয়েস্ট দিলে তারপর একটা সাইটের এসে গিয়ে তারা মানে এই রিকোয়েস্টটা গেল সার্ভারে গেল, ওই সার্ভার থেকে আবার আমাকে একটা ফিরতি অনুমতি অ্যাক্সেস করার, হ্যাঁ, অ্যাক্সেস নেওয়ার একটা অনুমতি দেওয়ার পর অথেন্টিকেশন অথরাইজেশনের বিষয় থাকতে পারে। এরকম হওয়ার পরে তারপর আমি ওটাতে প্রবেশ করার পর তারপর আমার কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা আমি ডাউনলোড দিব। তো এই যে ধরেন আমি একটা ফাইল ইন্টারনেটের মধ্যে আছে, ইন্টারনেটের একটা সাইটে আছে, সেখানে আমি যাব। এই যাওয়ার জন্য তো আমার একটা ঠিকানা দরকার, ঠিক আছে। এই ঠিকানাটা নির্ধারিত হচ্ছে আমার কি আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ঠিক আছে। যখন আমি ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দেওয়ার পর এখন ইন্টারনেটের এত কানেকশনের মধ্যে অ্যাকচুয়ালি যে আমি ডাউনলোড করতে চাচ্ছি এবং আমার ডিভাইসে এসে এই ফাইলটা জমা হবে, এটা খুঁজে পাবে কিভাবে? এটা খুঁজে পাবে যে ইউনিক আইডেন্টিটির মাধ্যমে, সেটাই হচ্ছে কি আপনার ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ ম্যাক অ্যাড্রেসটাকে এখানে আমরা বলছি যে সোজা কথা ফিজিক্যাল অ্যাড্রেস। কি অ্যাড্রেস? ফিজিক্যাল। এটাকে আমরা বলছি কি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসকে বলছি। এটা ডিভাইসের, হ্যাঁ, ডিভাইসের ভিতর যে আসলে কোন লোকেশনে গিয়ে মানে হচ্ছে ওই ফাইলটা থাকবে এই বিষয়টা নির্ধারণ করে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া এটা দিয়েই তো মনে রাখতে পারবো। তাহলে ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল, এটা ডিভাইসের মধ্যে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা কিন্তু ডিভাইসের সাথে না, এই বিষয়টা হচ্ছে লজিক্যাল। এটা কি লজিক্যাল, এটাকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা আর কি আপনার, যে প্রত্যেকটা এই যে আমাদের যে ল্যান্ড কার্ডের মতো যে একটা ডিভাইস, এই ডিভাইসের একটা অনন্য আপনার কি থাকে, এই ম্যাক অ্যাড্রেস কিন্তু থাকে। এখন দেখেন একটা বিষয়, যেমন ধরেন আমি ইন্টারনেট সার্ভিস যে প্রোভাইডার, মানে আমাদেরকে যে ধরেন মহল্লায় কানেকশন দিচ্ছে, তা আমি কি করতে যাচ্ছি, আমি একটা কম্পিউটারকে আমার রাউটারের সাথে যুক্ত করলাম। এখন আমি যখন আমার কম্পিউটারকে রাউটারের সাথে আমি যুক্ত করলাম, ধরেন এটা আমার কম্পিউটার, আমি রাউটারের সাথে একটা তার দিয়ে এটার সাথে কানেক্ট করলাম, ইন্টারনেট ব্যবহার করছি। তা আমি যখন কি করব, কোনো একটা ফাইল ডাউনলোড করতে চাচ্ছি বা কিছু করব, কোনো একটা নেটওয়ার্কে যুক্ত হতে চাচ্ছি, কোনো একটা সাইট কি করতে চাচ্ছি, তখন কি হবে, আমার ডিভাইস থেকে সিগন্যাল যাবে কোথায়? রাউটার কি করবে, আমার যে সার্ভিস প্রোভাইডার তার কানেকশনের সাথে সে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, তার রাউটারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, সেখান থেকে সিগন্যাল চলে যাবে মানে সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখন একটা বিষয় নর্মালি আপনি খেয়াল করে দেখেন, এই যে আমি যখন কানেক্ট হতে চাচ্ছি আমার রাউটারের সাথে, আমার রাউটার আরেকটা রাউটারের সাথে কানেক্ট হতে যাচ্ছে বা মূল ইসের সাথে কানেক্ট হতে যাচ্ছে, এই বিষয়টা কিভাবে নির্ধারিত হচ্ছে? আমার ডিভাইসটা যখন আমি রাউটারের সাথে কানেক্ট করলাম,
আমার ডিভাইসটা অন্তর্ভুক্ত হবে ম্যাক অ্যাড্রেসে, ঠিক রাউটারের মাধ্যমে আমি একটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট হতে যাচ্ছি। তো আমার যে ম্যাক অ্যাড্রেসটা আমার রাউটারটা জানে, আর এই রাউটারটা যখন অন্য একটা রাউটারের সাথে কানেক্ট হবে বা অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, তখন এর আইপি অ্যাড্রেসের সাথে অন্য একটা আইপি অ্যাড্রেসের কি হবে, কানেক্ট হবে। এখন নর্মালি যখন কি হয়, আমরা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের যে রাউটার, সেটা সর্বোচ্চ আমার রাউটার অবধি আসতে পারবে, আর আমার রাউটার পরবর্তীতে এই ম্যাক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে পারবে, অন্য কেউ কিন্তু করতে পারছে না। তো বিষয়টা হচ্ছে যখন বিপিএন আমরা ইউজ করি, প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করি, হ্যাঁ, তখন কিন্তু এই ঘটনাটাই ঘটে। এই যে আমি বিপিএন যখন ইউজ করতেছি, তখন কিন্তু আমার যে ম্যাক অ্যাড্রেসটা, আমার রাউটারটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু বিপিএন যখন ইউজ করতেছি, আমি যখন আমার ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে মানে একটা আইপি অ্যাড্রেসে গিয়ে আমি যখন রিকোয়েস্ট দিব, তখন মনে করেন যে আগে এটা কি হয়, যে বিপিএন বা প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে গিয়ে কানেক্ট হতে চাই, তখন সেই জায়গাটায় আপনার কি হয় যে সে একটা আইপি, নতুন একটা আইপি প্রোভাইড করে, যার ফলে ওই আইপির মাধ্যমে অন্য একটার কাছে আমরা কি হচ্ছে, কানেক্ট হচ্ছি। কানেক্ট হওয়ার পর সে আবার এই আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছে। এখন এটা তো পরিবর্তিত আইপি, এই আইপিটা থেকে তথ্যটা নিয়ে তারপর সে আবার আমাকে প্রোভাইড করবে। তাহলে দেখা যাচ্ছে এই যে মাঝখানে যে মূল যে ঘটনাটা, যে আমার তথ্যটা জানতো, সেই রিয়েল আইপিটা তো সে জানতেছে না। প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে মানে এই বিষয়টা আসলে করা যায়। আর নর্মালি এই বিষয়টা আসলে এইভাবে হয়ে থাকে, যদিও এই বিষয়ের গভীরতা বিস্তারিত অনেক, মানে আমি জাস্ট একটু সংক্ষেপে বললাম। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আসলে সেটা হচ্ছে এনআইসি বলতে বোঝানো হচ্ছে একটা নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড। নেটওয়ার্কিং কথাটা না বলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলা উচিত, ঠিক আছে? এটা একটু মুছে দিলাম, এই জায়গাটা একটু ভুল হয়েছে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর এটার মাধ্যমে কি বলে, এটার মাধ্যমে একটা কম্পিউটারকে আমরা কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারি। এটাকে আমরা ল্যান্ড কার্ডও বলে থাকি। ল্যান্ড শব্দের অর্থটা হচ্ছে, মানে ফুল ফর্মটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা দেখেছি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে আমরা ওয়্যার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করেছিলাম, এবং RJ45 কানেক্টর, অপটিক্যাল ফাইবারের ব্যবহার আমরা দেখি, ঠিক আছে? আর এই যে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার যে এই যে ডিভাইস, ঠিক আছে, আমার যে কম্পিউটার, এই কম্পিউটারের একটা স্বতন্ত্র, ঠিক আছে, স্বতন্ত্র একটা ফিজিক্যাল একটা অ্যাড্রেস থাকে, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস, যেটার ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যে ইউনিক হয়ে থাকে, এটা হচ্ছে 48 বিটের একটা অদ্বিতীয় ক্রমিক নাম্বার থাকে, যেটা এই ম্যাক অ্যাড্রেসটা গঠিত হয় হচ্ছে আপনার হেক্সাডেসিমেল নাম্বার দিয়ে, এবং মোট 6টা স্লট থাকে, 1 2 3 4 5 6, 6টা স্লট। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম যেহেতু ব্যবহৃত হয়, একটা হেক্সাডেসিমেলের ডিজিট 4টা বাইনারি ডিজিটের মাধ্যমে নির্ধারিত হয়, তাহলে প্রতিটা স্লটে যেহেতু 2টা করে হেক্সাডেসিমেলের ডিজিট থাকে, তাই এখানে 8 বিট করে পাওয়া যায়। তাহলে 8 বিট ইন্টু 6, তার মানে কত, 48 বিট দিয়ে একটা আপনার অদ্বিতীয় ক্রমিক নাম্বার তৈরি করা হয়, যেটা একটা অনন্য একটা ঠিকানা তৈরি করে থাকে একটা ডিভাইসের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে অ্যাড্রেসটা সাধারণত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে কথা আছে, মানে এটা হচ্ছে ব্রাউজার টাউজার এইসব পড়ার সময় আমরা পাবো। তো ইন্টারনেট প্রোটোকলের যে বিষয়টা, এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে ডিভাইসের ক্ষেত্রে। অর্থাৎ একটা ছোট উদাহরণ দিয়ে বলেছিলাম যে ইন্টারনেট থেকে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি, তখন ওই যে এতগুলো মনে করেন যে হচ্ছে কানেকশন, এর মধ্যে আসলে একটা স্বতন্ত্র ইউনিক ডিভাইসে এসে এই ফাইলটা জমা হবে বা থাকবে, সেটা তো একটা নির্দিষ্ট ঠিকানা দরকার ডিভাইসের। সেই নির্দিষ্ট ঠিকানাটা, ইউনিক বৈশিষ্ট্যটাই হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটা। তো আইপি অ্যাড্রেস থেকে সেই তথ্যটা এই ম্যাক অ্যাড্রেসের ঠিকানা এসে কি হবে, জমা হবে। তো বিষয়টা হচ্ছে এরকমই আর কি, ঠিক আছে? তো আমরা মোটামুটি ভাবে একটু এই তথ্যটা জেনে নিলাম যে এনআইসিটা আসলে কি, আপনার কি, ছোট করে। হ্যাঁ, তো আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। এখান থেকে যে তথ্যগুলো দরকার ছিল সেই তথ্যগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে ম্যাক অ্যাড্রেস এক ধরনের ফিজিক্যাল অ্যাড্রেস, এবং এটা ইউনিক হয়ে থাকে কত বিটের, 48 বিটের, ঠিক আছে? কোন ধরনের নাম্বার সিস্টেমের মাধ্যমে তৈরি হয়? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, এনআইসি এর অপর নাম কি? ল্যান্ড কার্ড,
ঠিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম হচ্ছে ল্যান কার্ড। ব্যাস, কী করতে ব্যবহৃত হয়? কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে এটি ব্যবহৃত হয়। আচ্ছা, এর পরে হচ্ছে আমাদের একটু দেখে নিই যে ঠিক আছে কিনা। আমরা মডেম নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, মডেম এটাও একটা নেটওয়ার্কিং ডিভাইস, খুবই ইম্পর্টেন্ট। আমরা ধরেন যে ইলেকট্রনিক্স যন্ত্র বা ডিভাইসগুলো ব্যবহার করছি, সে মনে করেন যে আমাদের এই জায়গাটায় মানে একটা ডিভাইস কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, এইখান থেকে একটা তথ্য আমরা পাঠাবো অন্য কোথাও। তো মডেম কি করে, যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তো এর মধ্যে যত ধরনের সিগন্যাল আছে সবই হচ্ছে কিন্তু ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, যা আছে তার সবই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালগুলো একটা ডিভাইসের মাধ্যমে আমরা সেটাকে কনভার্ট করব। তো কনভার্ট করব যার মাধ্যমে সেটাকে আমরা বলছি মডেম। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম মডেম। সে কি করে, এই সিগন্যালটাকে রূপান্তরিত করে। ঠিক আছে, রূপান্তরিত করে সেটা আমাদের পাঠিয়ে দেয় হচ্ছে আমাদের যে সোজা কথা আমরা বলি যে আমি জাস্ট একটা সেলকে বোঝানোর জন্য এখানে ব্যবহার করছি। এই ধরেন আমাদের একটা টাওয়ার, সেই টাওয়ারের মধ্যে পাঠিয়ে দিল। এই টাওয়ার এই সিগন্যালটাকে আবার অন্য একটা টাওয়ারে ট্রান্সফার করবে। এইভাবে ঘটনাটা ঘটতে থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে এই সিগন্যালটা এই টাওয়ারে কনভার্ট হয়ে চলে গেল। আর এই টাওয়ারটা এই সিগন্যালটাকে আবার পাঠিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত ডিভাইসের কাছে। এই মডেমটা আবার কি করবে, সেটাকে এই সিগন্যালটাকে আবার আপনার কি করছে, যেহেতু আমি আমার ডিভাইসে যাচ্ছি তাই এটা আবার আমার সেই কম্পিউটারের মধ্যে সে পাঠিয়ে দিল। আমি কোনো একটা নেটওয়ার্কের অধীনে থাকা অবস্থায় সে আমাকে এটা ট্রান্সফার করে দিল। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এইখানে এটা দিয়ে বোঝাচ্ছি এটা ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল টু এটা হচ্ছে অ্যানালগ। আর এইখানে অ্যানালগ এটা হয়ে যাচ্ছে কি ডিজিটাল। সেই ডিজিটাল সংকেত রূপে এখানে পৌঁছে গেল। তো সাধারণত এই ধরনের যে কনভার্সন, এই কনভার্সনের বিষয়টাতে যদি আমরা যাই, এই কনভার্সনে আপনার হচ্ছে কি এই যে ডিজিটালকে অ্যানালগ করা, এটাকে বলা হয় মডুলেশন। এটাকে কি বলা হয়? মডুলেশন। তাহলে মডুলেশন কি? মডুলেশন হচ্ছে অ্যানালগ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আর এই যে এই জায়গাটায় অ্যানালগকে ডিজিটাল, এটা হচ্ছে ডিমodulation।
এটা হচ্ছে ডিমডুলেশন। ঠিক আছে, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে মডুলেশনের MO আর ডিমডুলেশনের DEM, এখান থেকে হয়ে গেছে মডেম। অর্থাৎ যে ডিভাইস একই সাথে ইনপুট হিসেবে ডিজিটালকে নেওয়ার সময় অ্যানালগে করে মডুলেশন করছে, আবার অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করছে, ডিমডুলেশন করছে, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করছে। ইনপুট প্লাস আউটপুট, তার মানে এটাকে আমরা বলতে পারি বোথ ডিভাইস। ঠিক আছে, তো এই জিনিসটাকে আসলে আমরা মূলত কি বলছি? মডেম। মডেমের কাজই হচ্ছে এটা, যে সে আসলে এই ধরনের কাজ করে থাকে। এখন দেখেন তো, টাওয়ার টু টাওয়ার নিজেদের মধ্যে যে তথ্য বিনিময় করছে, এটা কোন সিগন্যাল আকারে? অ্যানালগ সিগন্যালে। অ্যানালগ, এটা কিন্তু টাওয়ার টু টাওয়ার। ঠিক আছে, এটা ধরেন একটা টাওয়ার, এটা ধরেন আরেকটা টাওয়ার। টাওয়ার টু টাওয়ার নিজেদের মধ্যে কমিউনিকেশন করার সময় অ্যানালগ সিগন্যাল আপনার কথা বলছে আর কি, মানে কথা বলছে বলতে তথ্য আদান প্রদান করছে। ঠিক আছে, আর ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে বা তার থেকে বের হয়ে যায়, তো তাকে ইনপুট দিতে হলেও ডিজিটাল সিগন্যাল ইনপুট দিতে হবে, আউটপুট সে যদি দেয় তাও সেটা ডিজিটাল সিগন্যাল আকারে দিচ্ছে। এই হচ্ছে এইভাবে ঘটনাটা ঘটে থাকে মডেম। তো মডেম, এইখানে আমরা এই দুটো জিনিস জেনে নিলাম, যে মডুলেশন মানে হচ্ছে ডিজিটালকে অ্যানালগ করা, আর ডিমডুলেশন মানে হচ্ছে অ্যানালগকে ডিজিটাল করা। টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশনে অ্যানালগ সিগন্যাল মানে হয়ে থাকে, আর মডেম হচ্ছে একটা বোথ ডিভাইস, একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। এই মডেমকে আমরা বলছি যে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনালটা কি? বিল্ট ইন, ডিভাইসের মধ্যে বিল্ট ইন করা থাকে। যেমন আমরা মোবাইল ফোন কি বলতে পারি, কারণ মোবাইল ফোন তো আমরা কথা বলছি, অ্যানালগটাকে গ্রহণ করে সে ডিজিটালটাকে মানে আপনার কি করছে, ডিজিটাল সংকেতে কনভার্ট করছে। আবার সেই ডিজিটালকে সে যখন রিসিভারের কাছে সেন্ড করবে, অ্যানালগটাকে ডিজিটালকে আবার সে অ্যানালগ করে আপনার পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পর এই টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন হয়ে সেই অ্যানালগ সিগন্যালটা আপনার চলে যাচ্ছে আরেকটা ডিভাইসের কাছে, এরকমই, যার মধ্যে বিল্ট ইন মডেম থাকার কারণে সেই অ্যানালগটাকে রিসিভ করে ডিজিটাল হিসেবে কনভার্ট করে যখনই এই ডিভাইসে পৌঁছে দিচ্ছে, তখনই কিন্তু আমরা পৌঁছে দিচ্ছে বলছে এই ডিভাইসের মধ্যে ডিজিটাল সিগন্যাল আকারে যখন চলে আসলো, তখন কিন্তু সেগুলো আবার আউটপুট হিসেবে স্পিকারের মাধ্যমে অ্যানালগ হিসেবে আমরা সেটা শুনতে পাচ্ছি। তো এইভাবে ঘটনাগুলো ঘটছে, যে তথ্যের কিভাবে আদান প্রদান হয়। তো মডেমকে ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুই ভাগে আপনার কি করা হয়ে থাকে? ভাগ করা হয়ে থাকে। তো মডেমটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম হচ্ছে ল্যান্ড কার্ড আর হচ্ছে কি মডেম। একটু দেখে নিই যে ঠিক আছে কিনা। আমার স্ক্রিনটা কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মুছে দিলাম। আমি জাস্ট এখন একটু পরিচয়গুলো বলে দিচ্ছি, যাতে নামগুলোর সাথে আপনারা পরিচিত থাকতে পারেন, আর হচ্ছে কি কাজ করে সেটা একটু ছোট করে পার্থক্য বুঝতে পারেন। আর একটু বই থেকে তো পড়লে আরো ডিটেলস পেয়ে যাবেন আসলে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা নেটওয়ার্কিং ডিভাইস, সেটা হচ্ছে হাব। এই হাবটা যদি আপনি দেখেন তাহলে একসময় এর মধ্যে দেখবেন এরকম কিছু ঘর করা আছে। ঠিক আছে, কিছু ঘর করা থাকে। আচ্ছা, তো এখন আমি যেটা আসলে বুঝাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে ধরেন আমরা যেমন মাল্টিপ্লাগ যখন ব্যবহার করি, মাল্টিপ্লাগের মধ্যে বিদ্যুৎ থাকে, আমরা একই সাথে সেখানে কানেক্ট দিয়ে দিয়ে বিভিন্ন ওয়্যার 3-4টা স্লট যদি থাকে বা তার চেয়েও বেশি থাকে, সেখানে 3-4টা মানে ইনপুট করে আমরা কি করে নিতে পারি, লাইনটা ব্যবহার করতে পারি। সবাই একই জিনিস ব্যবহার করছে, এটা একটু মাথায় নিন। সবাইকে একই জিনিস ব্যবহার করছে। এই যে ধরেন এখানে বিভিন্ন স্লট থাকতে পারে, সেই স্লটের মধ্যে একটা স্লটে মূল এক কম্পিউটারটা, যে কম্পিউটারের তথ্যগুলো অন্য কম্পিউটারের সাথে বা অন্য ডিভাইসের সাথে মানে শেয়ার করতে চাচ্ছে,
ঠিক আছে, তো এটা হচ্ছে ধরেন প্রধান কম্পিউটার। সেই প্রধান কম্পিউটারকে আমরা এই জায়গাটায় কানেক্ট করে দিলাম, ধরেন এটার নাম দিলাম C1। বাকি যে স্লটগুলো আছে আমরা যদি এইখানে অন্য কম্পিউটারগুলোকে সংযোগ দিই, তাহলে এই কম্পিউটারের যে সিগন্যালগুলো প্রত্যেকটা কম্পিউটারই এই যে কানেক্টেড থাকা প্রত্যেকটা ডিভাইসই আপনার কি সম পরিমাণে সেই তথ্যগুলো পাবে বা দেখতে পাবে, জানতে পারবে। তো এই যে একই জিনিস কয়েকজনের কাছে যাচ্ছে, মানে রিপিট হচ্ছে, তার মানে হাব এইখানে একই সিগন্যাল রিপিটার করার ক্ষেত্রে কাজে লাগছে। কথাটা কি বোঝা গেছে? তাহলে দুইয়ের অধিক পোর্টযুক্ত যে রিপিটার সেটাকে আমরা বলছি হাব। দুইয়ের অধিক, হ্যাঁ, দুইয়ের অধিক রিপিটার যুক্ত, দুইয়ের অধিক রিপিটারকে আমরা কি বলছি? হাব। তো দুইয়ের অধিক হচ্ছে রিপিটারকে হাব বলে। ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনার যদি কখনো এমন মনে হয় যে আমি যে নির্দেশনাটা পাঠালাম এটা এই ধরনের এখানে C2 আছে, C3 আছে, C4 আছে, C5 আছে, এরা সবাই জানুক, এটা আমরা চাই না। আমি চাই যে এই আমার যে এখন যে তথ্যটা আমি শেয়ার করবো এটা শুধু C5 জানবে। হাবে কিন্তু এই জিনিসটা পসিবল না, হাবে পসিবল না। অর্থাৎ হাবে শুধুমাত্র এটাই ঘটে যে যে প্রধান কম্পিউটার হিসেবে যাকে চাচ্ছেন তার তথ্যটা বা তার ইনফরমেশনটা সবাই জানবে, সবার কাছে একই ধরনের সিগন্যাল পৌঁছে যাবে। কিন্তু কোন একটা জিনিসকে মানে নির্দিষ্টভাবে যদি আপনি পাঠাতে চান কোন একটা ডিভাইসে, তাহলে সেটা পসিবল না হাবের মাধ্যমে। এর জন্য যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সুইচ, কারণ আপনি সিগন্যালটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। এটাও দেখতে অনেকটা এরকমই, এরকম স্লটেরই থাকে, তবে হাব এবং সুইচ একই কাজ করছে, রিপিট করছে, তবে সুইচের মাধ্যমে আপনি চাইলে কোন একটা নির্দিষ্ট ডিভাইসে ওই সিগন্যালটাকে পাঠাতে পারেন। এ হচ্ছে মূল পার্থক্য। কথাটা কি বুঝে গেছে? এখানে নিয়ন্ত্রণ করা যায়, নির্দিষ্ট মানে হচ্ছে ডিভাইসে পাঠানো যায়, ওইখানে ওইটার মাধ্যমে নির্দিষ্ট ডিভাইসে না সকল ডিভাইসে পাঠানো যায়। কথাটা কি বুঝা গেছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসেন আমরা এরপরে একটা শব্দ যার সাথে যুক্ত হব তার নাম হচ্ছে গেটওয়ে। গেটওয়ে। এখন ধরেন আমি এই বিল্ডিং এ আছি, আমার এই বিল্ডিং এ একটা নেটওয়ার্কিং একটা ব্যবস্থা আছে, তো আমার পাশে আরেকটা বিল্ডিং আছে, সেখানে একটা নেটওয়ার্কিং ব্যবস্থা আছে আলাদা। এখন আমি দুইটা নেটওয়ার্ককে একসাথে করতে চাচ্ছি, তো এই বিল্ডিং এর এবং ওই বিল্ডিং এর দুইটা নেটওয়ার্ককে একসাথে করে তার বিস্তৃতিটাকে আমি বাড়াবো। এই কাজটা যার মাধ্যমে করা যায় সেটা হচ্ছে কি গেটওয়ে। অর্থাৎ এখানে শুধুমাত্র দুইটা আলাদা নেটওয়ার্ককে একত্রিত করা যায়। দুইটা আলাদা নেটওয়ার্ককে একত্রিত করা। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র দুইটাকে করে একটা মানে একটা রেঞ্জ বাড়ানো যাচ্ছে। কিন্তু যদি হয় যে আমি আশেপাশের আরো 3-4টা নেটওয়ার্ককে একসাথে করব অর্থাৎ 2+, অর্থাৎ 2-এর অধিক নেটওয়ার্ককে যদি আপনি একসাথে করতে চান, তাহলে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্রিজ। সেই নেটওয়ার্কিং ডিভাইসের নামটা কি? ব্রিজ। তাহলে গেটওয়ে হচ্ছে দুইটা নেটওয়ার্ককে আমরা একত্রিত করে করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর 2-এর অধিক নেটওয়ার্ককে একত্রিত করে একটা নেটওয়ার্ক তৈরি করে রেঞ্জ বাড়ানোর ক্ষেত্রে আমরা ব্রিজ ব্যবহার করি। সুইচ আর হাব দুইজনের কাজ সেম, তবে সুইচের নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, হাবের নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। মানে হাবের মাধ্যমে সবাইকে একই সিগন্যাল পাঠানো যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো একটাকে টার্গেট করে পাঠানো যাচ্ছে না, কিন্তু সুইচের মাধ্যমে আমি চাইলে নির্দিষ্ট একটাকে পাঠাতে পারবো, নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখন আরেকটা বিষয়, ঠিক আছে, আরো একটা শব্দ আমরা পাবো, সেই শব্দটা হচ্ছে রিপিটার। REA না,
রিপিট বানানটা হয়েছে? রিপিটার, আচ্ছা রিপিটার, ঠিক আছে রিপিটার। তো রিপিটারের কথা বলছিলাম। এখন ধরেন একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো, সিগন্যালের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে ডিস্টেন্স যত বেশি হবে, ঠিক আছে, ডিস্টেন্স যত বেশি হবে আপনার এই যে সিগন্যালটাকে রাউট করা বা পাঠানো ক্ষেত্রে তত বেশি আপনার কি লাগবে, সময় লাগবে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে সিগন্যালটা যখন আমরা পাঠাচ্ছি তখন বেশ কিছু দূর গিয়ে এটা কি হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এটাকে আবার পরিবর্তন করে, মানে হচ্ছে এর শক্তিটাকে বাড়ানোর ক্ষেত্রে, মানে এমপ্লিফাই করার জন্য, এমপ্লিফাই করতে পারলে তাকে আবার আরো দূরে পাঠানো যায়, এমপ্লিফাই, ঠিক আছে, যদি এমপ্লিফাই করা যায় তাহলে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে আমরা দেখি যে বিষয়টা, যে সিগন্যালের কেবল ওয়্যার সিস্টেম বা ওয়্যারলেস হলে এই সিগন্যাল মানে হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন তারের ক্ষেত্রে যখন করছি তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর তারপর কিন্তু সিগন্যালটা দুর্বল হয়ে যায়। তখন রিপিটার ব্যবহার করে আমরা কি করতাম, এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে তাকে আরো বেশি দূরে নিয়ে যেতে পারতাম। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারে, এরপর যেতে হলে তার শক্তিটা কমে যায় এবং তাকে পাঠাতে হলে শক্তিটা আরো বাড়াইতে হয়। তো এই যে এই জিনিসটা যার মাধ্যমে করা হয়, যে সিগন্যাল একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে যখন দুর্বল হয়ে পড়ে তখন তাকে বর্ধিত করা বা অ্যাম্প্লিফাই করে আরো বেশি দূরত্বে পাঠানোর কাজটা যে করে থাকে সে হচ্ছে কে, রিপিটার। কথাটা বোঝা গেল? তাহলে রিপিটারও একটা নেটওয়ার্কিং ডিভাইস, তবে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে বেশি দূরত্বে প্রেরণের ক্ষেত্রে। হাব সুইচের সাথে একসাথে করে পড়ব। গেটওয়ে, দুইটা আলাদা নেটওয়ার্ককে একত্রিত করা, দুইয়ের অধিক হলে সেটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। হাব হচ্ছে একই সিগন্যাল সবার মাঝে দিয়ে দিবে, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। সুইচের মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, একই সিগন্যাল সবার ক্ষেত্রেও পাঠাতে পারবো, আবার পাশাপাশি কি নির্দিষ্ট একটাকে টার্গেট করে পাঠাতে পারবো। আর আমরা এর আগে দেখলাম ল্যান্ড কার্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, যেখানে একটা অনন্য একটা অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ছিল ডিভাইসের ক্ষেত্রে। আর আমরা পড়েছি কি মডেম। এই কয়েকটা জায়গা আমরা যদি একটু ভালোভাবে দেখি এই নেটওয়ার্কিং ডিভাইসের ক্ষেত্রে, তাহলে মোটামুটি ভাবে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিছুটা আশা করি মানে বোঝা গেল হয়তো, ঠিক আছে। আমরা এরপরে মানে একটু যাব যে একটা জ্যামিতিক বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। জি, আচ্ছা মুছে দিলাম। তো সবচেয়ে ভালো তো যদি ডিভাইসের চিত্রগুলো দেখাইতে পারতাম আর কি। আপনার এই নামগুলো লিখে সার্চ দিলে ডিভাইসগুলো দেখতে পাবেন। হ্যাঁ, গুগল ক্রোমে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব যে সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে একটা নেটওয়ার্কের অধীনে মানে দুই বা ততোধিক ডিভাইস মানে হচ্ছে কম্পিউটার থাকতে পারে, সংযুক্ত থাকতে পারে। তো সাধারণত যখন এরা কিভাবে বিন্যস্ত আছে, কিভাবে সাজানো আছে, তার উপর ভিত্তি করে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে। এই সুসজ্জিত যে জ্যামিতিক বিন্যাসটা সেটাকে আসলে আমরা মূলত বলে থাকি টপোলজি, কম্পিউটার টপোলজি। অর্থাৎ কোনো একটা নেটওয়ার্কের অধীনে কম্পিউটারগুলোর জ্যামিতিক যে সন্নিবেশ বা সুসজ্জিত রূপ বা নকশা, সেটাকে আমরা কি বলছি, টপোলজি। আর বলতে পারি কোনো একটি নেটওয়ার্কের অধীনে
দুই বা ততোধিক কম্পিউটারের সুসজ্জিত জ্যামিতিক বিন্যাসকে বা নকশাকে টপোলজি বলে। ঠিক আছে, তো আমরা এই টপোলজির বিষয়ে মানে কয়েকটা কথা আমরা একটু জেনে নেব। সব মিলিয়ে যদি বলেন যে টপোলজি কয়টা, তাহলে সব মিলিয়ে টপোলজি হচ্ছে 6টা। এটা থেকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বেসিক টপোলজি আর একটা হচ্ছে কম্পাউন্ড টপোলজি। ঠিক আছে, আমি একটু করে দিই যে নকশার যে ধরন, এই ধরন হচ্ছে আপনার 6টা সব মিলিয়ে। তো টপোলজি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বেসিক টপোলজি আর একটা হচ্ছে কম্পাউন্ড টপোলজি। একটা বেসিক আর একটা হচ্ছে কি কম্পাউন্ড টপোলজি। তো বেসিক টপোলজির মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, স্টার টপোলজি আছে, বাস টপোলজি আছে, রিং টপোলজি আছে, ম্যাশ টপোলজি আছে। এই হচ্ছে আমাদের 4টা বেসিক টপোলজি। আর কম্পাউন্ড টপোলজির কথা যদি বলি তাহলে আছে 2টা। এই ক্ষেত্রে 2টা বিশেষ ধরন আমরা দেখব, একটা হচ্ছে ট্রি টপোলজি আর একটা হচ্ছে হাইব্রিড। ঠিক আছে, এটাকে আমরা বলছি কম্পাউন্ড টপোলজি। এটা হচ্ছে 2টা। এখানে তাহলে আমরা মোট পেলাম কয়টা? 6টা টপোলজি 2 ভাগে বিভক্ত। ঠিক আছে, এগুলারই আমরা একটু সুবিধা এবং হচ্ছে যে অসুবিধাগুলো, সেই সুবিধা অসুবিধাগুলো আমরা একটু জেনে নিব একটা একটা করে। স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, মূলত এই 4টা থেকে প্রশ্ন আর কি একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, স্টার টপোলজিটা কেমন? যেমন এই যে এখানে একটা কম্পিউটার আছে, এর সাথে এইদিকে একটা যুক্ত আছে, মনে করেন এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। ঠিক আছে, এইভাবে চারদিকে মনে করেন কম্পিউটার যুক্ত আছে এরকম একটা ওয়েতে। তো এই ধরনের 1 2 3 4 5, তো এরকম একটা বিন্যাসকে আমরা বলছি রিং টপোলজি। কি বলছি? রিং টপোলজি। এইখানে একটা বিষয়, কোন একটা কম্পিউটার যদি অন্য একটা কম্পিউটারের সাথে মানে কানেক্ট হতে চায়, তাহলে এখানে যে মাদার যে কম্পিউটারটা আছে এটাকে আমরা বলতে পারি হোস্ট বা সার্ভার কম্পিউটার। এর থ্রুতে অন্যদের সাথে যোগাযোগ করতে হবে। এর ফলে অন্যরা কিন্তু জানতে পারছে যে একজন আরেকজনের সাথে কি শেয়ার করছে বা কোথায় কি ধরনের পরিবর্তন হলো। এরকম একটা টপোলজিতে যদি আপনার কি হয়, এই যে হোস্ট কম্পিউটার বা সার্ভার কম্পিউটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে পুরো টপোলজি কিন্তু অকেজো হয়ে যাবে, কারণ বাকিদের কিন্তু নিজস্ব প্রসেসিং যে ক্ষমতাটা সেটা কিন্তু নেই। এটা ব্যতীত কিন্তু বাকি সবাই কিন্তু অচল। কথাটা কি বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে যে সোজা কথা, এখানে আমরা একসাথে অনেকগুলো কম্পিউটারকে কানেক্ট করতে পারছি, কেবলের ব্যবহারটা বেশি হচ্ছে। ঠিক আছে, সোজা কথা, আমরা যদি এখান থেকে কোনো একটা কম্পিউটার সরিয়েও নেই, তাহলেও টপোলজির উপর কি পড়ছে না, এই অন্যদের উপর কোনো ইফেক্ট পড়তেছে না।
কিন্তু সবচেয়ে বড় অসুবিধাটাই হচ্ছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে এই মাদার কম্পিউটার বা হোস্ট কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে আপনার কি হয়ে যাবে, পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। কথাগুলো কি বোঝা গেছে? তাহলে এই যে একটা নির্দিষ্ট সিগন্যাল সবার কাছে চলে যেতে হবে, এই হিসেবে আমরা অনেক সময় বলে থাকি যে এই রিং টপোলজির মধ্যে আমরা যে নেটওয়ার্কিং ডিভাইসের ব্যবহার দেখি সেটা হচ্ছে কি হাব। কারণ একই জিনিস তো সবাই জানবে নাকি? আর যেহেতু প্রচুর পরিমাণ কেবলের ব্যবহার করতে হয় রিং টপোলজিতে, তাই এটা কিন্তু ব্যয়বহুল। ঠিক আছে, তাহলে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সুবিধাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে কেবল ব্যবহার তো আসলে সবচেয়ে বড় সুবিধা না, সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখানে কোনো একটা টার্মিনাল, ঠিক আছে, বা কম্পিউটার যদি মানে ডিভাইস যদি সরিয়ে নেওয়া হয় তাহলে পুরো সিস্টেমটার উপর কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু হোস্ট কম্পিউটারকে সরিয়ে নিলে ইফেক্ট পড়বে। তাহলে এইভাবে যদি থাকে এটাকে আমরা বলছি কি রিং টপোলজি। ওকে, বোঝা গেল? আচ্ছা, তো এটা কিছু না, জাস্ট জ্যামিতিক বিন্যাস, যে এক এক রকম সন্নিবেশে রাখলে কিছু সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে। কথাটা কি বোঝা গেছে? ওকে, এবার আসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাস টপোলজি। বাস আসলে কিছুই না, ধরেন একটা বাস একটা রাস্তা ধরে হাঁটতেছে, এই সোজা একটা লাইন পাইলে, তো এইখানে ধরেন মূল কম্পিউটারটা এখান থেকে ধরেন লাইন সে পাইল, এখানে আরেকজন পাইল, এখানে আরেকজন পাইল, এখানে একজন পাইল। মূলত এই যে লাইনটা, এই লাইনটাকে বর্ধিত করে আমরা আরও অনেক কম্পিউটারকে কি করতে পারি, অ্যাড করতে পারি, ঠিক কিনা? মূলত এই লাইনটাকে আসলে বলা হচ্ছে বাস। এটা তো লাইন, এই লাইনটাকেই আপনার কি বলা হচ্ছে, বাস। তো আমরা এই কারণে এইরকম একটা সিস্টেম যদি থাকে তাহলে সেটাকে বলছি বাস টপোলজি। কি করো বাবা? না মা, আমি পড়াচ্ছি বাবা, তুমি এসে দুষ্টামি করবে, পরে তো সমস্যা হবে বাবা। না না, তুমি সমস্যা করো, ঠিক আছে, দুষ্টামি করো না। আচ্ছা, তো সুবিধাসমূহ যদি বলি, যে সুবিধাসমূহটা কি আসলে, ওইখানে রিং টপোলজিতে এক একটাকে কানেক্ট করতে আলাদা আলাদাভাবে কেবল ব্যবহার করে আমাদেরকে কিন্তু কানেক্ট করতে হয়েছিল। এইখানে যে লাইনটা, সেই লাইনটা বিস্তৃত হচ্ছে আপনার শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে, সেইখান থেকে অন্যরা আপনার কানেক্ট হতে পারছে খুব সহজেই, খুব সহজেই। এখানে ইনস্টলেশনের যে বিষয়টা, এটা কিন্তু আপনার কঠিন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কনফিগারেশনের যে বিষয়টা, এটা কঠিন না, এটা সহজ, তুলনামূলকভাবে অনেক সহজ। আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের নেটওয়ার্ককে মানে বা টপোলজিকে আমরা যদি কি করতে চাই, বিস্তৃত করতে চাই, তাহলে শুধু তারের পরিমাণটা বৃদ্ধি করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এক্সপেনশন করলে আমাদের হয়ে যাচ্ছে। এইখানে রিং টপোলজির মতো ওইরকম কোনো সমস্যা নেই যে সেন্ট্রাল বা মাদার কম্পিউটারের যে বিষয়টা সেটা নষ্ট হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু মানে নেই। কিন্তু যদি এই যে মূল বাস, এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরিভাবে শেষ। অর্থাৎ যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এইখানে এই কম্পিউটারগুলো, এই ডিভাইসগুলো তো আলাদা আলাদা, এদের কোনো একটা নষ্ট হলে কোনো ইফেক্ট পড়ে না, সিস্টেম ঠিক মতো চলতে পারে। বাট লাইনটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরোটা সিস্টেমটা শেষ। আর ওইখানে কি ছিল, সার্ভার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরোটা শেষ। তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে এই যে এইরকম কোনো একটা সন্নিবেশ যদি থাকে তাহলে তাকে বাস টপোলজি বলবো। তবে এখানে ইউজারের সংখ্যা যত বেশি বাড়বে, ডেটা প্রসেসিং বা ট্রান্সমিশন যে রেট সেটা তত কমে আসে, ঠিক আছে, একটু জটিলতা সৃষ্টি হয়, স্পিডটা ভাগ হয়ে যায়, যার কারণে প্রবলেম মানে ওই রকম আশানুরূপ স্পিড পাওয়া নেওয়া যেতে পারে, ঠিক আছে। সংখ্যা বেশি হলে ট্রান্সমিশনের সমস্যা হয়, এই হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে। আর মূল বাসটার সমস্যা হলে মানে পুরো সব কিছুই অকেজো হয়ে যায়, ক্লিয়ার। বাট সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কেউ নষ্ট হয়ে গেলে, কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো লাইনের উপর ইফেক্ট পড়ে না। আর একটা বিষয় হচ্ছে খুব সহজেই চাইলে আমরা কি করতে পারি, এটাকে বর্ধিত করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে
কনফিগারেশন বা ইনস্টলেশনটা কি সহজ, তুলনামূলকভাবে সহজ। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছে দিলাম। আচ্ছা, বাস টপোলজির পর এখন আমরা যে জিনিসটা সম্পর্কে আসলে একটু জানবো সেটা হচ্ছে আপনার রিং টপোলজি। রিং টপোলজি ধরেন এইভাবে মানে 5টা ডিভাইস একসাথে কানেক্টেড আছে, এইভাবে যখন থাকে তখন আমরা তাকে বলছি যে মানে রিং টপোলজি। কি টপোলজি? রিং টপোলজি। এইখানে দেখেন, এখানে কিন্তু কোনো কি নেই, এখানে কিন্তু কোনো সার্ভার কম্পিউটার নেই, অর্থাৎ এর সাথে এর যেটা হচ্ছে এরা কিন্তু বাকিরা জানতে পারছে না। যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ওই স্টার টপোলজির মধ্যে, যে সার্ভার কম্পিউটারের থ্রুতে যোগাযোগ করলে অন্যরা কিন্তু সেটা জানতে পারছে, কারণ হাবের মাধ্যমে যুক্ত যাচ্ছে। এইখানে কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করলে আপনার কিন্তু কি হয় যে অন্য কেউ সেটা জানে না। এটা হচ্ছে রিং টপোলজির একটা বড় বৈশিষ্ট্য। ঠিক আছে, কিন্তু একটা বড় অসুবিধা হচ্ছে এখানে যদি কোনো একটা ডিভাইস অকেজো হয় তাহলে, হ্যাঁ, একটা ডিভাইস যদি আপনার অকেজো হয় তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু অচল হয়ে যাবে, যেটা অন্য কোনো সিস্টেমের মধ্যে কিন্তু ছিল না। এই কারণে এটাকে বলা হয় সবচেয়ে অসুবিধাজনক, সবচেয়ে অসুবিধাজনক টপোলজি। কারণ এর অধীনে যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কের উপর সেই জিনিসটা কি হয়, ইফেক্ট পড়ে। কথাটা কি বোঝা গেছে? এবং চাইলেও মানে আমরা খুব সহজেই এখানে মানে হচ্ছে নতুন করে, হ্যাঁ, নতুন করে যে যোগ করব, হ্যাঁ, বা সরিয়ে নিব, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সহজ না, জটিল। অর্থাৎ এটা ইনস্টলেশনের যে বিষয়টা, কনফিগারেশন করার যে বিষয়টা, সেটা কিন্তু কিছুটা কি আপনার কঠিন, অন্যদের তুলনায় কঠিন। সবচেয়ে সহজ ছিল ইনস্টলেশনের বিষয়টা, সেটা হচ্ছে বাস টপোলজির মধ্যে। তাহলে সুবিধা হচ্ছে একটা গোপনীয়তা থাকছে, একজন আরেকজনের সাথে যোগাযোগ হলে অন্যরা জানছে না, বাট মানে বিষয়টা হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা এটা কিন্তু এখানে নেই। বা কিন্তু সিস্টেমের কোনো একটা ডিভাইস যদি অকেজো হয় তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যায়, এটা হচ্ছে তার সবচেয়ে বড় অসুবিধা। তাই সবচেয়ে অসুবিধাজনক টপোলজি আমরা বলছি রিং টপোলজি। ঠিক আছে, ইনস্টলেশন জটিল, ঠিক আছে, ইউজার যোগ করা বা বাদ দেওয়া সেটা আমাদের হচ্ছে। কিন্তু একটা বড় মানে যে বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা নোড, মানে নেটওয়ার্কের অধীনে যে কম্পিউটার ডিভাইসগুলো থাকে তাদেরকে নোড বলা হয়, প্রত্যেকটা নোডের সমপরিমাণ অধিকার থাকে। প্রত্যেকটা নোডের কি সম অধিকার থাকে, প্রত্যেকটা নোডের সম অধিকার থাকে। কথা কি বুঝে গেছে? তাহলে আমরা দেখলাম হচ্ছে স্টার, বাস, রিং। এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি আপনার ম্যাশ, সেটা হচ্ছে ম্যাশ। তো এই ম্যাশের বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এটা আসলে রিংয়ের মধ্যে যেমন হচ্ছে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে, যেমন C1 যদি C4 এর সাথে যোগাযোগ করতে চায় তাহলে C2 হয়ে মানে হচ্ছে C4 এর কাছে যেতে হবে, অথবা এই কানেকশনে যেতে হবে, ঠিক আছে, বাট সরাসরি করতে পারছে না। ম্যাশ টপোলজিটা হচ্ছে কি, ম্যাশ টপোলজি এখানে কানেকশনটা মূলত এরকম ভাবে হয়ে থাকে। প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ থাকবে। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের কি থাকবে, আপনার যোগাযোগ থাকবে।
কথাটা কি বোঝা গেছে? তা এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আমরা যদি বলি যে ভালোভাবে যদি খেয়াল করি, এখানে আমরা চাইলে যে কোনো দুইটা নোডের মধ্যে আমরা খুব সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবো, কারণ এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে আলাদা আলাদাভাবে। সার্ভার কম্পিউটারের বিষয় কি আপনার এখানে নেই, তবে এইখানে কিন্তু কোনো একটা লাইন যদি মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকিদের উপর কিন্তু ইফেক্ট করছে না, বাকিরা নিজেদের সাথে কি করতে পারছে, যোগাযোগ করতে পারছে। কিন্তু ওই জায়গাটায় কি ছিল, ওই জায়গাটায় কিন্তু একটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম একটা পরিবর্তন আসে, সমস্যা তৈরি হয়। কিন্তু এখানে এটা যদি সরিয়ে দিই, আপনি দেখুন মানে এটা যদি না থাকে, তাহলে এই কানেকশনগুলো না থাকলেও আমার কোনো সমস্যা নেই। ওইটা যদি না থাকে তাহলেও বাকি যারা আছে তারা নিজেদের মধ্যে যোগাযোগ বা সংযোগ চালিয়ে যেতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়া। এটা হচ্ছে ম্যাশ টপোলজির একটা বড় সুবিধা। এই কারণে এটাকে বলা হয় সুবিধাজনক টপোলজি। সবচেয়ে সুবিধাজনক টপোলজি হচ্ছে ম্যাশ টপোলজি। কথাটা কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ম্যাশ সম্পর্কে জানলাম, ঠিক আছে। আমরা আর হচ্ছে তার কাছাকাছি যেটা আরেকটা ছিল সেটা হচ্ছে রিং টপোলজি সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রি, আর একটা হচ্ছে কি হাইব্রিড। ট্রি এর বিষয়টা যদি জানেন, এটা তো বুঝবেন, তাহলে ডেস্টিনির বিষয়টা চলে আসবে, ট্রি এর প্রজেক্ট যেটা আর কি, ঠিক আছে। তবে অফিস ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টা সেটা হচ্ছে ট্রি টপোলজি অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে। কীরকম ট্রি টপোলজির বিষয়টা তো মানে বুঝে নিই। এখানে একটা মাদার কম্পিউটারের অধীনস্থ ধরেন কয়েকজন থাকতে পারে, ঠিক আছে, কয়েকটা ডিভাইস থাকে, আবার তাদের অধীনস্থ আরও কয়েকজন থাকতে পারে, ঠিক না? তো এইরকম সিস্টেমে যদি মানে কম্পিউটারগুলো সুসজ্জিত থাকে কোনো একটা নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা বলবো কি ট্রি টপোলজি, অর্থাৎ শাখা প্রশাখা বিশিষ্ট। কি বিশিষ্ট? শাখা প্রশাখা বিশিষ্ট। যদিও শাখা প্রশাখা বিশিষ্ট, এখানে ঘটনাটা কি মানে গাছ যেমন দাঁড়িয়ে থাকে হচ্ছে আপনার এই হচ্ছে মূল, ঠিক আছে, তার উপর দণ্ডায়মান হচ্ছে ব্রাঞ্চগুলো, মানে শাখা প্রশাখাগুলো, ঠিক কিনা? তাহলে রুট হচ্ছে নিচে আর ব্রাঞ্চ হচ্ছে উপরের দিকে। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে গাছের ক্ষেত্রে। এইখানে রুট হচ্ছে উপরে মাথায়, আর ব্রাঞ্চগুলো হচ্ছে নিচে থাকে। এমন সিস্টেমে যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কি ট্রি টপোলজি। কি টপোলজি? ট্রি টপোলজি। আচ্ছা, তো এইখান থেকে যদি কোনো একটা কাউকে যদি আমরা সরিয়ে নিই কোনো একটা একক সেটের ইকে, তাহলে কিন্তু অন্যদের উপর ইফেক্ট পড়ছে না, তারা যোগাযোগ করতে পারছে। এটা একটা সুবিধা আছে। আর অসুবিধা হচ্ছে যে আসলে এটার ইনস্টলেশন যে প্রক্রিয়াটা সেটা জটিল, এবং যদি আমরা দেখি একটু ভালো করে যে সার্ভার যে কম্পিউটারটা মানে রুট যে কম্পিউটার, তার সমস্যা হলে কিন্তু বাকি সবার সমস্যা হবে। এই হচ্ছে বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড হচ্ছে আপনি এই পর্যন্ত যতগুলো, যেমন হচ্ছে স্টার সম্পর্কে কিছুটা ধারণা পেলেন, ম্যাশ সম্পর্কে ধারণা পেলেন, তারপর হচ্ছে রিং টপোলজি সম্পর্কে ধারণা পেলেন, ঠিক আছে, এই যে বাস টপোলজি সম্পর্কে কিছুটা ধারণা পেলেন, এই যে বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে ধারণা পেলেন। এদেরকে কম্বাইন করে যদি মানে দুই বা ততোধিককে নিয়ে যদি কম্বাইন করে নতুন কোনো টপোলজি তৈরি করা হয়, তখন সেটাকে বলা হবে হাইব্রিড। কি বলা হবে? তখন সেটাকে বলা হবে হাইব্রিড। বোঝা গেছে বিষয়টা? তো আমরা তাহলে এই নেটওয়ার্কিং ডিভাইস আর হচ্ছে কি টপোলজি সম্পর্কে জানলাম। আগামীকাল ওএসআই মডেল আমরা আলোচনা করব, করে আমরা শেষ করে দেব, ঠিক আছে। শেষ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আপনার আগামীকাল হবে লাস্ট ক্লাস, ঠিক আছে। লাস্ট ক্লাস মানে আপনার আইসিটির শেষ ক্লাস। তারপর আপনাদের চাহিদা অনুযায়ী মানে হচ্ছে টুকটাক কিছু ক্লাস প্রয়োজন হলে আমি সেটা নিব, আর কালকে একটা সাজেশন দিয়ে দিব আগামীকালকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই রিটেনের, সেটা হচ্ছে ওয়াটার আর পলিমারের উপর ক্লাস বাকি থাকবে, 4টা ক্লাস বাকি থাকবে, সেটা রিটেনের জন্য শুধু। তো এটা আমি এই সময়ের মধ্যেই করিয়ে দিব। এটা আপনার পিলির উপর তেমন কোনো ইফেক্ট করবে না, তবে ওয়াটারটা চাইলে একটু পড়তে পারেন প্রিলির জন্য, মানে
মোটামুটি 2-3 কিছু তথ্য পাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই জিনিসগুলো তাহলে আগামীকালকে আমাদের শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইসিটি ক্লাসগুলো একটু জমেছিল, সেটা মানে একটু ক্লিয়ার করলাম। তো আপনারা এগুলো পড়ে ফেলবেন, কেমন? তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে হলেই আমাদের মোটামুটিভাবে শেষ, সাজেশনটা কালকে দিয়ে দিব। ওকে, তাহলে ভালো থাকবেন, কেমন? দেখা হবে আগামীকাল। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।